আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অ্যাকচুয়ালি ক্লাসরুমটা একটু রিঅ্যারেঞ্জ করতেছি, নতুন বোর্ড সেট আপ করতেছি, ক্লাসরুমটাকে একটু নতুন করে সাজাচ্ছি। এজন্য আমি লাস্ট 2 ডেজ থেকে তোমাদের বোর্ডে ক্লাস নিতে পারতেছি না, খাতায় ক্লাস নিচ্ছি। তো আশা করি এই ব্যাপারটা তোমরা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। যারা যারা ক্লাসটায় অলরেডি জয়েন করে ফেলছো, কাইন্ডলি সবাই নিজেদের ওয়ালে ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে তোমার অন্য যে বন্ধুরা আছে তারা ক্লাসটা দেখতে পারে এবং আমরা আজকে 6.2 ও 6.3 চ্যাপ্টারের যে এক্সাম্পলগুলো দেখব সেই এক্সাম্পলগুলো শিখতে পারে। সো আমাদের সাথে কারা কারা জয়েন করছে একটু আমরা দেখে আসি। ওবায়দা আছে আমাদের সাথে, আশরাফুন্নেসা মিম আছে আমাদের সাথে, মাহাথির আদিব আছে, পারুল আছে। তো সবাই আমাকে সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলতেছে। যারা যারা অলরেডি জয়েন করে ফেলছো তারা তারা একটু নিজেদের গ্রুপে নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে ফেলো। শেয়ার করে ফেলে কমেন্ট সেকশনে গিয়ে লেখো ডান। নুসরাত জাহান মুনা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহরিয়ার তাসবি জানতে চাইছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাদ ইয়াসিন সামিন বলছে, ভাইয়া নেত্রকোনা থেকে বলছি। এত দূর থেকে জয়েন করার জন্য ধন্যবাদ। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেব, খুব তাড়াতাড়ি আমরা আমাদের টপিকে চলে যাব। সো তোমরা যারা যারা এখনও নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করোনি, খুব দ্রুত নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আচ্ছা, তো অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছে, আমরা আর কথা বাড়াবো না। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আজকে যেহেতু এক্সাম্পল ওরিয়েন্টেড ক্লাস, আজকে বেশি কথা বলা ঠিক হবে না, কারণ তাহলে সময় নষ্ট হবে। কারণ আজকে আমরা অনেকগুলো এক্সাম্পল সলভ করে ফেলবো। তো আজকের ক্লাসে আমরা প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো গত লেকচারে দেখে আসা আমাদের একটা টপিক, লেখচিত্রের সাহায্যে সমাধান। গত লেকচারে আমরা যে ম্যাথগুলো লেখচিত্রের সাহায্যে সমাধান করছিলাম, আজকে আমরা সেই ম্যাথগুলো বাদ দিয়ে অন্য আর দুইটা ম্যাথ লেখচিত্রের সাহায্যে সমাধান করব। একটু বলে নেই, আমরা যদি লেখচিত্রের সাহায্যে সমাধান শিখতে পারি তাহলে একটা গ্রাফ বা একটা ফাংশনের লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটা আমরা খুব ইজিলি পারবো। সো এই জন্য আমরা আজকে ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো লেখচিত্রের সাহায্যে সমাধান। ওকে, সো ধরো 1 নম্বর একটা ম্যাথ তোমার কাছে দেয়া আছে এরকম, sin 2x মাইনাস sin x ইকুয়াল 0। এটাকে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলছে। তো এখানে আমার এক্স এর যে ইনপুটগুলো আমি নিব সেই ইনপুটগুলোর রেঞ্জ দিয়ে দিছে ধরো এরকম, 0 এর সমান অথবা বড়, পাই এর সমান অথবা ছোট। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করা শুরু করে দিই। আমি কিন্তু গত ক্লাসে বলে আসছিলাম যে যখন লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলবে তখন আমার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে কোন দুইটা ফাংশনের লেখচিত্র আমি আঁকবো। এরপরে দুইটা লেখচিত্র যেই বিন্দুতে সেট করবে সেই বিন্দুতেই কিন্তু আমার হবে সমাধান।
তো একটা জিনিস খেয়াল করো, আমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে সাইন 2x মাইনাস সাইন এক্স ইকুয়াল 0, এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি সাইন 2x ইকুয়াল সাইন এক্স। ওকে, সো এখানে দেখো আমি দুইটা ফাংশন পেয়ে গেছি, একটা হলো সাইন 2x আর একটা হলো সাইন এক্স। এবার আমি যে কাজটা করব, y ইকুয়াল সাইন 2x ধরে একটা লেখচিত্র আঁকবো এবং y ইকুয়াল সাইন এক্স ধরে আর একটা লেখচিত্র আঁকবো। ওকে, সো প্রথমে যখন আমি y ইকুয়াল সাইন 2x নিয়ে কথাবার্তা বলতেছি, তখন আমাদের যেন কি কাজ করতে হয়, আমাদের এক্স কে ইনপুট নিতে হয় এবং এক্স কে ইনপুট নিলে তার রেসপেক্টিভে ওয়াই এর যে মানগুলো আউটপুট আসে সেগুলোকে লিখে ফেলতে হয়। তো এখানে ভাইয়া আমরা এক্সকে কিভাবে ইনপুট নেব, 0 থেকে পাই পর্যন্ত ইনপুট নিতে হবে। সো আমি ধরো এভাবে ইনপুট নিলাম, আমি 0 ডিগ্রিকে ইনপুট নেব, আমি 30 ডিগ্রিকে ইনপুট নেব, আমি 45 ডিগ্রিকে ইনপুট নেব, 60 ডিগ্রিকে 90 ডিগ্রিকে ইনপুট নেব, 120 ডিগ্রিকে ইনপুট নেব, 150 ডিগ্রিকে ইনপুট নেব এবং ফাইনালি 180 ডিগ্রিকে ইনপুট নেব। সো চলো এবার আমরা এক্স এর ইনপুটের জন্য ওয়াই এর মানগুলো কীরকম আসে সেটা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলি। সো ক্যালকুলেটরের ইউজটা যেন আমার কি ছিল, প্রথমত আমি ক্যালকুলেটরকে ডিগ্রি মুড করে নেব। এরপরে আমার এখানে যে ফাংশনটা আছে সাইন 2x, এটাকে আমি লিখে ফেলবো। কিভাবে যেন আমরা লিখি, সাইন বাটন চেপে আলফা চেপে এই যে ড্যাশ বাটনটা, এই ড্যাশ বাটনটা চাপলেই চলে আসবে সাইন এ, সরি আমার এখানে বলছে সাইন 2x। সো আমি সাইন বাটন চেপে 2 চাপবো, এরপরে আমি আলফা চেপে ড্যাশ বাটনটা চাপলেই চলে আসবে সাইন 2a। এবার আমি ক্যালক বাটনটা চেপে একে একে এ এর মান ইনপুট দেব, তাহলে আমার আউটপুট বের হয়ে আসবে। সো ফার্স্ট অফ অল আমার এ এর মান ইনপুট দিতে হবে 0। সো আমি যদি 0 ইনপুট দেই তাহলে দেখো আমার আউটপুটও চলে আসবে 0। সো এক্সের 0 ডিগ্রি ইনপুটের জন্য আমার ওয়াই আউটপুট আসবে 0। এরপরে আমি আবার ক্যালক বাটন চেপে যদি 30 ইনপুট দেই তাহলে আমার আউটপুট চলে আসবে 0.8। সো 30 ডিগ্রির জন্য আমি যে আউটপুট পাইলাম সেটাকে একটু লিখে ফেলি 0.8। সিমিলার কেস আমি ক্যালক বাটন চেপে এবার 45কে ইনপুট দেব। সো 45কে ইনপুট দিলে আমার আউটপুট চলে আসে 1, আমি একটু লিখে ফেলি 45 এর জন্য আউটপুট আসলো 1। আবার ক্যালক বাটন চেপে আমি যদি 60কে ইনপুট দেই তাহলে দেখো আমার আউটপুট চলে আসবে 0.8। সো 60 এর জন্য আমি আউটপুট পাইলাম 0.8। আবার ক্যালক বাটন চেপে আমি যদি 90কে ইনপুট দেই তাহলে আমার আউটপুট চলে আসবে 0, লিখে ফেললাম। আবার ক্যালক বাটন চেপে আমি যদি 120কে ইনপুট দেই তাহলে আমার আউটপুট চলে আসবে -0.8। সো 120 ডিগ্রির জন্য আমার আউটপুট হলো -0.8। আবার ক্যালক বাটন চেপে আমি যদি 150কে ইনপুট দেই তাহলে আমার আউটপুট চলে আসবে আবার -0.8। সো 150-র জন্য আমার আউটপুট হলো -0.8 এবং ফাইনালি আমি দেখব যে 180-র জন্য আমার আউটপুটটা কি আসে। সো 180-র জন্য আমার আউটপুটটা চলে আসলো 0। এদেরকে আমি একটু বক্স করে ফেলি। আচ্ছা, সো দেখো আমার যে প্রথম ফাংশনটা ছিল y ইকুয়াল সাইন এক্স, এখানে এক্স এর প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটগুলো কি আসবে এটা কিন্তু আমরা বের করে ফেলছি। এবার আমরা সেকেন্ড যে কাজটা করব, y ইকুয়াল সাইন এক্স যে ফাংশনটা আছে এটার ইনপুটের জন্য আউটপুটগুলো কীরকম আসবে এটা একটু বের করে ফেলি। সো এবার আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করব সেটা হলো y ইকুয়াল সাইন এক্স। সো এখানেও আমি এক্স এর ইনপুট নিব এবং তার রেসপেক্টিভে ওয়াই এর যে আউটপুটগুলো আসবে সেগুলোকে একটু আমি লিখে ফেলি। সো এখানেও আমি এক্সগুলোকে এভাবে ইনপুট নেব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি।
এখানে দেখো ফাংশনটা কিন্তু ডিরেক্টলি ওয়াই ইকুয়াল সাইন এক্স। সো আমি ডিরেক্টলি মানগুলো বসাই দিই যে যখন 0 ডিগ্রি ইনপুট দেবো সাইন 0 ডিগ্রির মান হলো 0, যখন 30 ডিগ্রি ইনপুট দেবো সাইন 30 ডিগ্রির মান হাফ, দ্যাট মিনস সেটাকে বলতে পারি 0.5। আমি যখন 45 ইনপুট দেব তখন সাইন, ওকে, সো আমি যখন 45 ডিগ্রি ইনপুট দেব সাইন 45 ডিগ্রির মান হলো 0.7। এরপরে আমি যখন 60 ডিগ্রিকে ইনপুট দেব সাইন 60 ডিগ্রির মান হলো 0.8, সাইন 90 ডিগ্রির মান হলো 1, সাইন 120 ডিগ্রিকে আমি যখন ইনপুট দেব আমরা জানি সাইন 120 ডিগ্রির মান হলো 0.8। এরপরে আমি যখন সাইন 150 ডিগ্রি এটার মান বের করতে চাই তখন আসবে 0.5, এবং ফাইনালি সাইন 180 ডিগ্রির মান হলো 0। তো দেখো দ্বিতীয় ফাংশনে এক্স এর রেসপেক্টিভে ওয়াই এর যে মানগুলো আসে সেগুলোও কিন্তু আমরা বের করে ফেলছি। এবার এদেরকে আমি একটু বক্স করে ফেলি। এবার একটা জিনিস দেখো ভাইয়া, আমরা গ্রাফ পেপারে যাওয়ার আগে কিন্তু এই যে দুটো বক্স আমরা বের করছি এই বক্স থেকেই কিন্তু রেজাল্ট বলে দিতে পারি। দেখো যখন 0 ডিগ্রি ইনপুট দিছি তখন ওয়াই ইকুয়াল সাইন টু এক্স এই ফাংশনের ক্ষেত্রে আউটপুট আসছে 0, আবার ওয়াই ইকুয়াল সাইন এক্স এই ফাংশনের ক্ষেত্রে আউটপুট আসছে কিন্তু 0। সো এক্সের একটা মান আসতে পারে এরকম 0 ডিগ্রি। আবার খেয়াল করো ভাইয়া, আমরা যখন 60 ডিগ্রি ইনপুট দিছি তখন ওয়াই ইকুয়াল সাইন টু এক্স এই ফাংশনের ক্ষেত্রেও আউটপুটটা আসছে 0.8, এবং ওয়াই ইকুয়াল সাইন এক্স এই ফাংশনের ক্ষেত্রেও আউটপুটটা আসছে 0.8। সো এক্সের আর একটা ভ্যালু হতে পারে 60 ডিগ্রি। আবার খেয়াল করো ভাইয়া, আমি যখন 180 ডিগ্রি ইনপুট দিছি তখন প্রথম ফাংশনটার ক্ষেত্রেও আউটপুট আসছিল 0, দ্বিতীয় ফাংশনটার ক্ষেত্রেও আউটপুট আসছিল 0। আর একটা ভ্যালু আসতে পারে এরকম 120 ডিগ্রি। সো এদেরকে এবার যদি আমি একটু রেডিয়ান আকারে লিখি তাহলে এভাবে লেখা যেতেই পারে যে এক্স এর ভ্যালু হইল 0, π/3 এবং পাই। এটাই হতে পারে আমার অ্যান্সার। সো এটা গেল আমার, আমি গ্রাফ পেপার ছাড়া কিভাবে এই যে আউটপুট টেবিল এই আউটপুট টেবিলগুলো দেখে অ্যান্সার বের করে ফেললাম। এবার চলো আমরা একটু গ্রাফ পেপার দেখে কিভাবে এই রেজাল্টটা বের করা যায় সেই জিনিসটা ক্লিয়ার হয়ে নেই। সো গ্রাফ পেপারের ক্ষেত্রে প্রথম তোমার যে কাজটা করতে হবে, এক্স অক্ষ বরাবর মানগুলো যেহেতু অনেক বড়, সো আমরা গত ক্লাসেই বলে আসছিলাম এক্স অক্ষ বরাবর যে মানগুলো এদেরকে আমরা 10 দ্বারা ভাগ করব। আবার ওয়াই অক্ষ বরাবর মানগুলো যেহেতু অনেক ছোট, দ্যাটস ওয়াই আমরা ওয়াই অক্ষ বরাবর মানগুলোকে 10 দ্বারা গুণ করব। আমি আবার বলতেছি এক্স অক্ষ বরাবর মানগুলো অনেক বড় হওয়ায় এদেরকে আমি 10 দ্বারা ভাগ করব, এবং ওয়াই অক্ষ বরাবর মানগুলো অনেক ছোট হওয়ায় এদেরকে আমি 10 দ্বারা গুণ করব। সো সেটাকে আমি কিন্তু এভাবে লিখতেই পারি যে লেখচিত্রে বা গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান আমি ধরব 10 একক, এবং ওয়াই অক্ষ বরাবর 10 ঘর সমান আমি ধরব 1 একক। আচ্ছা, সো আমার লেখচিত্রে কি কাজ করতে হবে সেটা আমার লেখা শেষ। এবার চলো আমরা একটু লেখচিত্রে চলে যাই। সো লেখচিত্রে আমি প্রথমে একটু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে টান দিয়ে ফেলি। সো ধরে নিলাম এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস।
এক্স অ্যাক্সিসের নাম দিলাম এক্স এক্স প্রাইম, ওয়াই অ্যাক্সিসের নাম দিলাম ওয়াই ওয়াই প্রাইম। এবার যদি আমরা ভ্যালুগুলোকে ইনপুট করি, ওয়াই ইকুয়াল সাইন টু এক্স এই ফাংশনের যে ভ্যালুগুলো আছে এগুলোকে ইনপুট করি। সো 0 ডিগ্রির জন্য আমি আউটপুট পাইছি 0, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস বরাবর যাব 0, ওয়াই অ্যাক্সিস বরাবরও যাব 0। আলটিমেটলি আমি যে বিন্দুটা পাই সেটা হলো আমার মূল বিন্দু। আবার আমি যখন এক্স অ্যাক্সিস বরাবর 3 ঘর যাব তখন আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 8 ঘর। আমি তাই করি, এক্স অ্যাক্সিস বরাবর গেলাম 3 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 8 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যাব 4.5 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যাব 10 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর 4.5 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 10 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর আমি যাব 6 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 8 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর গেলাম 6 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যাব 8 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যাব 9 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ঘরেই যাব না। সো এক্স অ্যাক্সিস বরাবর আমি 9 ঘর গেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ঘরেই যাওয়া যাবে না। এক্স অ্যাক্সিস বরাবর 12 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে 8 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর আমি গেলাম 12 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে যেতে হবে 8 ঘর। ওকে, এবার এক্স অ্যাক্সিস বরাবর যাব 15 ঘর, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে যেতে হবে 8 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর 15 ঘর, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে গেলাম আমি 8 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যখন 18 ঘর তখন ওয়াই অ্যাক্সিস বরাবর যাওয়া যাবে না। সো এক্স অ্যাক্সিস বরাবর এবার আমি যাব 18 ঘর। ওকে, সো এবার যদি আমি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিই, তাহলে যে লেখচিত্রটা পাবো এটাই কিন্তু আমার y ইকুয়াল সাইন টু এক্সের লেখচিত্র। সো এটাকে একটু আমি মার্ক করি, এই যে লেখচিত্রটা বের হলো এটা কিন্তু আমার y ইকুয়াল সাইন টু এক্স এটা লেখচিত্র। ওকে ফাইন, এবার আমি যদি দ্বিতীয় ফাংশনটার দিকে খেয়াল করি y ইকুয়াল সাইন এক্স, এটার লেখচিত্র এবার আমি আঁকতে চাই। তো এটার ক্ষেত্রেও যখন আমি এক্সের ভ্যালু 0 ডিগ্রি ইনপুট দেব তখন আমার আউটপুটটা আসবে 0। সো স্টার্ট হবে কিন্তু মূল বিন্দু থেকেই। আবার খেয়াল করো যে যখন আমি এক্স অ্যাক্সিস বরাবর 3 ঘর যাব, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 5 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর আমি গেলাম 3 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 5 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যখন আমি যাব 4.5 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 7 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর আমি 4.5 ঘর গেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 7 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যাব যখন 6 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যাব 8 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর 6 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর 8 ঘর, এটাই কিন্তু আমার সেই পয়েন্টটা। এক্স অ্যাক্সিস বরাবর যাব 9 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 10 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর যখন যাব 9 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 10 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যাব 12 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 8 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর গেলাম আমি 12 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেতে হবে 8 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর যাব 15 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 5 ঘর। সো এক্স অ্যাক্সিস বরাবর গেলাম 15 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 5 ঘর। এক্স অ্যাক্সিস বরাবর 18 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর কোথাও যেতে হবে না। সো আলটিমেটলি পয়েন্ট হলো এটা। এখন যদি আমি এই বিন্দুগুলোকে সংযোগ করে লেখচিত্র আঁকি তাহলে কিন্তু আমার লেখচিত্র হবে এটা। আচ্ছা, তো এবার খেয়াল করো ভাইয়া, এই যে আমার y ইকুয়াল সাইন টু এক্স আর এই যে y ইকুয়াল সাইন এক্স, এই দুটা লেখচিত্র কোন কোন বিন্দুতে মিলিত হয়? স্টার্টিং পয়েন্ট, যে দ্যাট মিন্স 0 0 বিন্দুতে মিলিত হয়। এই জন্য এক্সের একটা ভ্যালু আমার 0 ডিগ্রি। আবার দেখো এই যে 60 ডিগ্রি পয়েন্টটা এইখানে মিলিত হয়, সো এক্সের আর একটা ভ্যালু আমার 60 ডিগ্রি। আবার এই দেখো 180 ডিগ্রি যে পয়েন্টটা, এই পয়েন্টটা একবার মিলিত হয়, এই জন্য এক্সের আর একটা ভ্যালু বের হয়ে গেছে আমার 180 ডিগ্রি। সো এই হলো আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান, কিভাবে আমরা টেবিল থেকে ইনপুট আউটপুট বের করতে পারি এবং কিভাবে আমরা লেখচিত্রে ম্যাথটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই নিজেদের ওয়ালে লাইভটা সবাই শেয়ার করে দাও, যাতে তোমার আরও বন্ধুরা ক্লাসে উপস্থিত হতে পারে এবং
আরও কিছু ম্যাথ তারা শিখতে পারে। তো আমি এবার একটু কমেন্ট সেকশনে কমেন্ট পড়ি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। মির্জা তায়েবা কমেন্ট করছে, ভাইয়া লিনিয়ার প্রোগ্রামিংয়ের ম্যাথগুলো এমসিকিউতে করার কি কোনো টেকনিক আছে? যদি থাকে তবে একটা ক্লাস নিলে অনেক উপকার হতো। ভাইয়া অ্যাকচুয়ালি এই গ্রুপের অ্যাডমিন হলো রকনুজ্জামান রুকু ভাইয়া। সো তোমাদের কারো যদি কোনো নিড থাকে, কারো যদি কোনো চাওয়া থাকে, একটু কাইন্ডলি ভাইয়ার সাথে কথা বলবা, ভাইয়া আমাদেরকে যেটা ডিরেকশন দিবে আমরা সেই অনুযায়ী ক্লাস নেব। জান্নাতুল ফেরদৌস ঐশী কমেন্ট করছে y ইকুয়াল 10x, 10 মাইনাস 270 মাইনাস 90, 90 270-এর মানগুলো অসংজ্ঞায়িত, এর গ্রাফটা আঁকবো কীভাবে একটু দেখাইলে উপকৃত হতাম। আচ্ছা, সো একটা জিনিস ভাইয়া, এই যে মাইনাস 270 মাইনাস 90 90 270 এই মানগুলো কখনোই তুমি 10-এর ক্ষেত্রে ইনপুট আকারে নিতে পারবা না। ওকে, এই মানগুলো কখনোই 10-এর ডোমেইন হতে পারে না। সো এগুলোকে যদি তুমি ইনপুট আকারে নিতে নাই পারো, এক্সের ভ্যালু হিসেবে এগুলোকে তুমি নিবা না। তানিয়া ইসলাম নিধি কমেন্ট করছে, ভাইয়া একটু ভুল হয়েছে, মেবি সেকেন্ড টাইমের 9 ঘর ওয়াই অ্যাক্সিস 10 হবে না, 1 ঘর হবে। না ভাইয়া ঠিকই আছে, তুমি যখন এক্সের মান 90 ডিগ্রি ইনপুট দিবা, দ্যাট মিন্স তুমি যখন এক্স অক্ষের দিকে যাবা 9 ঘর, তখন ওয়াই এর মান 1, দ্যাট মিন্স 10 তোমার ইনপুট দিতে হবে। ওকে, ভুল হয়নি আশা করি, কারণ আমরা বলে দিছি এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলো এগুলোকে 10 দ্বারা ভাগ করবো। সো 90-কে 10 দ্বারা ভাগ করলে যেতে হবে 9 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর ভ্যালুগুলোকে আমরা 10 দ্বারা গুণ করবো। সো 1-কে 10 দ্বারা গুণন করলে হবে 10, সো আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে 10 ঘর। আশা করি তানিয়া ইসলাম নিধি তুমি বুঝতে পারছো। পিয়াসচন্দ্র অমিত, ভাইয়া দুটি রাশির মধ্যে কোথায় মিলিত হলো সেটা যদি একটু বলতেন দয়া করে। আবার এটা অ্যাকচুয়ালি গ্রাফ দেখে সব সময় যে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবা তা না, কারণ এইখানে হয়তো তোমার যে আউটপুটগুলো এগুলো পূর্ণ সংখ্যা আসছে, যেমন 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 180 ডিগ্রি, বাট এরকম আউটপুট নাও আসতে পারে। দ্যাটস ওয়াই তোমরা চেষ্টা করবা যে টেবিল দেওয়া থাকবে সেই টেবিল থেকে তুমি অ্যান্সারটাকে বের করে নেওয়া। যে টেবিল থেকে আমরা অ্যান্সারটা কিভাবে বের করি, 0 ডিগ্রি ইনপুটের জন্য দেখো দুইটা ফাংশনের ক্ষেত্রে আউটপুট সেম আসছে, 60 ডিগ্রি ইনপুটের জন্য দুইটা ফাংশনের আউটপুট সেম আসছে, 180 ডিগ্রি ইনপুটের জন্য দুইটা ফাংশনের আউটপুট সেম আসছে। আবার এখানে দেখো এই যে স্টার্টিং পয়েন্ট, দ্যাট মিন্স 0 0, এইখানে কিন্তু দুইটা গ্রাফ পরস্পর মিলিত হয়েছে। সো এই 0 0 বা এই 0 ডিগ্রিটা কিন্তু এক্সের ভ্যালু যে এখানে আমরা 0 ডিগ্রি ইনপুট দিছি এটা একটা সমাধান। আবার এই যে এখানে গ্রাফ দুইটা পরস্পর মিলিত হয়েছে, সো এটা কোন বিন্দু ছিল, এদিকে 6 ঘর, উপরের দিকে 8 ঘর। সো এদিকে 6 ঘর, দ্যাট মিন্স 60 ডিগ্রি। সো এখান থেকে আমি বলতে পারি এক্সের আর একটা ভ্যালু 60 ডিগ্রি। আবার এইখানে কিন্তু গ্রাফ দুইটা পরস্পর মিলিত হয়েছে, সো এটা কিন্তু মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 18 ঘর দূরে। সো এক্স অক্ষ বরাবর 18 ঘর দূরে, দ্যাট মিন্স আমি এক্সের ভ্যালু বলতে পারি 180 ডিগ্রি। সো এই হলো আমার গ্রাফ থেকে সমাধান, আশা করি তোমরা বুঝতে পারছো। নুসরাত জাহান আনিকা কমেন্ট করছে, ভাইয়া সাইন স্কোয়ার 2a এবং সাইন এ হোল স্কোয়ার এই দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডেফিনেটলি ডিফারেন্স আছে। সাইন স্কোয়ার 2a, এখানে যে কোণটা বলে দেওয়া আছে এই কোণটা হলো 2a, আর সাইন এ হোল স্কোয়ার মানে তোমার সাইন এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হয়ে যাবে, সেই ভ্যালুটার আমার বর্গ নিতে হবে। ওকে, সো সাইন স্কোয়ার 2a আর সাইন এ হোল স্কোয়ার এই দুইটা জিনিস কিন্তু একই না। আচ্ছা, তো আমার মনে হয় গ্রাফ থেকে তোমাদের আর কোনো প্রবলেম নাই। সো গ্রাফ নিয়ে আর কথা বলবো না, এই গ্রাফ আসলে খুবই ঝামেলার, গ্রাফের একটা ম্যাথ দেখালে প্রচুর সময় নষ্ট হয়। সো তারপরেও যেন তোমাদের এই জিনিসগুলো নিয়ে কনফিউশন না থাকে এই জন্য গ্রাফের একটা ম্যাথ আমি দেখাই দিলাম। এবার চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই।
সো এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো গত ক্লাসে দেখে আসছিলাম, তারপরে এটা নিয়ে আরেকবার কথা বলি, পর্যায়কাল। সো আজকে আমরা এমন কিছু পর্যায়কাল দেখব যেগুলো আমরা গত ক্লাসে দেখিনি। 1 নম্বর একটা ম্যাথ ধরো তোমাকে এরকম দিয়ে দিছে 1/3 cot 5 θ/7, এটার পর্যায়কাল কত? সো এবার চলো আমরা এই ম্যাথটা একটু সলভ করে ফেলি। পর্যায়কালের ম্যাথগুলো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম এগুলো সিকিউ এর জন্য ততটা গুরুত্বপূর্ণ না, এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সো পর্যায়কালের শুরুতে আমার যেন কি কি দেখতে হয় ভাইয়া, কারা কারা পর্যায়কালে ইফেক্ট ফেলবে এবং কারা কারা পর্যায়কালে ইফেক্ট ফেলবে না। সো খেয়াল করো, কোনো একটা ফাংশনের শুরুতে যে গুণন অবস্থায় থাকে তাকে আমরা বলে থাকি ফাংশনটার অ্যামপ্লিটিউড, আর আমরা জানি অ্যামপ্লিটিউড পর্যায়কালে কোনো ইফেক্ট ফেলে না। সো এটা আমার পর্যায়কালের কোনো পরিবর্তন করবে না। সো এখানে ভাইয়া তাহলে আছে কি কি? এখানে আছে ফাংশনটার পাওয়ার 1, আর আছে ফাংশনটার স্পিড কত গুণ বাড়ছে বা কমছে। এখানে স্পিডটা কত? 5/7। ওকে, সো এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা জানি ট্যান ফাংশন বা কট ফাংশন এগুলোর পাওয়ার জোর বা বিজোড় যাই হোক না কেন মৌলিক পর্যায় হলো পাই। আচ্ছা, সো এবার দেখো এখানে থিটা এর সহগ 5/7, এই কথাটার মিনিং হলো ফাংশনটার স্পিড কত গুণ বাড়ছে? 5/7 গুণ বাড়ছে। সো ফাংশনের স্পিড যদি 5/7 গুণ বেড়ে যায়, পর্যায়কালটা 5/7 গুণ কমে যাবে। সো আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি যে 7/5 এটাই হলো আমার প্রদত্ত ফাংশনের পর্যায়কাল। ওকে, সো আশা করি পর্যায়কালের এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো নুসরাত জাহান আনিকা কমেন্ট করছে, ভাইয়া সাইন স্কোয়ার এ এবং সাইন এ হোল স্কোয়ার এই দুইটার ডিফারেন্স বুঝতে চাচ্ছিলাম। এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এই দুইটা একই জিনিস। সো তোমার আগের কোশ্চেনটাই ভুল ছিল, তুমি ভিতরে ভুলে একটা 2a দিয়ে দিছিলে। ওকে, সো সাইন স্কোয়ার এ এবং সাইন এ হোল স্কোয়ার এই দুইটা জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তো পর্যায়কালের আমরা যে ম্যাথটা দেখলাম, আই হোপ এই ম্যাথটা নিয়ে তোমাদের আর কোনো রকমের কনফিউশন নাই। সো এখন যদি পর্যায়কাল থেকে কোনো ম্যাথ আসে গত ক্লাস এবং এই ক্লাস দুইটা মিলে, তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো এবার আমরা একটু কমেন্ট পড়ি, দেখি কার কি প্রবলেম আছে। পিয়াসচন্দ্র অমিত কমেন্ট করছে, ভাইয়া 50/7 এই জায়গাটা যদি একটু বুঝিয়ে দিতেন। ভাইয়া এখানে তো কোথাও 50/7 আমি লিখিনি, এটা হলো 5θ/7, এটা হলো থিটা, এটা 50 না, এটা হলো থেটা। এই থেটা এর সহগ 5/7, মানে ফাংশনটার স্পিড 5/7 গুণ বেড়ে গেছে। সো স্পিড যদি 5/7 গুণ বেড়ে যায়, পর্যায়কাল 5/7 গুণ কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা 5/7 দ্বারা ভাগ করে ফেলছি। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছে, ভাইয়া আর একবার বুঝায় দেন। একটু বলে নেই, যারা গত ক্লাসটা করনি বা যারা আজকের ক্লাসে দেরি করে আসতেছো, তারা হুট করে ম্যাথটা দেখেই কিন্তু বুঝতে পারবে না। সো আমি আশা করব যারা গত ক্লাসটা করনি তারা গত ক্লাসটা দেখে নেবে, এবং যারা আজকে দেরিতে আসতেছো তারা তোমরা যখন থেকে আসছো তার পরের জিনিসগুলো বোঝার চেষ্টা করো, আগের জিনিসগুলো লাইফটা সেভ করা থাকবে সেখান থেকে দেখে নেবে আশা করি। সো পর্যায়কাল নিয়ে আর কথা বলবো না, পর্যায়কাল নিয়ে গত ক্লাসে আরও অনেক কথা বলছি। এবার চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই। সো পরবর্তী টাইপে আমরা বেশ কিছু র্যান্ডম এক্সাম্পল নিয়ে কথা বলবো।
তোমরা যারা যারা লাইভটা এখনও নিজেদের ওয়ালে শেয়ার করে দাওনি, খুব দ্রুত লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, যাতে তোমাদের সর্বোচ্চ সংখ্যক ফ্রেন্ডরা লাইভটা দেখতে পারে এবং তারা উপকৃত হয়। একটু কাইন্ডলি খুব ফার্স্ট লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। যারা যারা এখনও লাইভটা শেয়ার করোনি তারা নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। তোমরা যত লাইভ শেয়ার করবা তত যে ভাইয়ারা তোমাদের ক্লাস নেয় তাদের স্পিড বেড়ে যাবে, কারণ তোমাদের লাইভ শেয়ার করা আমাদের উৎসাহ দেয়। আচ্ছা, সো র্যান্ডম এক্সাম্পল আমরা শুরু করে ফেলি। 1 নম্বর একটা ম্যাথ ধরে এরকম দেওয়া আছে, কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল 0 হলে সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার এটার মান কত? সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তবে এই ম্যাথটা শুরু করার আগে আমি ছোট্ট কয়েকটা জিনিস তোমাদের একটু বুঝাই আসি। ধরো তোমার কাছে কোনো একটা সিস্টেম আছে, যে সিস্টেমে 3টা সংখ্যা আছে এ বি সি। আমি আবার বলতেছি, ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে 3টা জিনিস আছে এ বি সি। এখন এখান থেকে আমি যদি তোমাকে বলি সামেশন অফ এ, এই কথাটার মিনিং হলো এই 3টা জিনিসের যোগফল। বা আমি যদি এভাবে তোমাকে বলি সামেশন অফ এ স্কোয়ার, এই কথাটার মিনিং হলো এই 3টা জিনিসের বর্গের যোগফল। ওকে, সো সামেশনের ভিতরে যখন শুধু একটা, তখন ইন্ডিভিজুয়ালি সবগুলার যোগফল, আর সামেশনের ভিতরে যখন একটার বর্গ, তখন ইন্ডিভিজুয়ালি সবগুলোর বর্গের যোগফল। আবার ধরো ভাইয়া তোমার সিস্টেমে এবার 3টা জিনিস নাই, তোমার সিস্টেমে এবার আছে 2টা জিনিস। সো এখন যদি আমি তোমাকে বলি সামেশন অফ এ ইকুয়াল কত, তুমি আমাকে সুন্দর করে বলবা সামেশন অফ এ ইকুয়াল এ প্লাস বি। বা আমি যদি তোমাকে বলি সামেশন অফ এ স্কোয়ার ইকুয়াল কত, তখন তুমি বলবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো সামেশনের ভিতরে জিনিসগুলো কীরকম হবে সেটা কিন্তু ডিপেন্ড করে আমার সিস্টেমে কয়টা এলিমেন্ট আছে। যদি সিস্টেমে 3টা এলিমেন্ট থাকে তখন আমার 3টা জিনিসই নিতে হবে, আর সিস্টেমে যদি 2টা জিনিস থাকে তখন আমার 2টা এলিমেন্ট নিতে হবে। এবার চলো আমরা আমাদের ম্যাথটায় চলে যাই। আমাদের ম্যাথটা কি বলছে? সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার। সো আমি একটু লিখে ফেলি, সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার। আচ্ছা, সো নেক্সট লাইনে আমি যদি প্রসিড করি, হোল স্কোয়ারটাকে আমি হোল স্কোয়ারের মতো করে রেখে দিলাম। সো সামেশনের ভিতরে সাইন এ, এবং এখানে আমার সিস্টেমে কিন্তু 3টা জিনিস আছে, একটা এ, একটা বি আর একটা সি। আমি আবার বলতেছি, এখানে আমার সিস্টেমে 3টা জিনিস, একটা এ, একটা বি এবং একটা সি। সো সামেশনের ভিতরে সাইন এ, এটাকে তাহলে আমি এভাবে বলতে পারি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। ওকে, আচ্ছা, সো এবার যদি নেক্সট লাইনে প্রসিড করি ভাইয়া, আমি কিন্তু একটা সূত্র ইউজ করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো আমরা জাস্ট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, সো এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমার কাছে সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার বি আছে, সাইন স্কোয়ার সি আছে। সো আমার সিস্টেমে আছে 3টা জিনিস এবং প্রত্যেকটা সাইন স্কোয়ার আকারে আছে। সো আমি এটাকে বলতে পারি সামেশন অফ সাইন স্কোয়ার এ।
প্লাস আমি একটা জিনিস করতে পারি না ভাইয়া, 2 সাইন এ সাইন বি সাইন সিকে আমি কমন নিয়ে নিলাম। সো এখন খেয়াল করো, প্রথম যে টার্মটা, এই টার্মে কিন্তু আমার সাইন সি নাই, আছে 2 সাইন এ সাইন বি। সো আমার কোনোভাবে এই সাইন সিকে ভ্যানিশ করতে হবে। সো আমি এভাবে লিখতে পারি 1 বাই সাইন সি। সো আলটিমেটলি দেখো 2 সাইন এ সাইন বি সাইন সি যদি 1 বাই সাইন সি এর সাথে গুণন হয়ে যায়, সাইন সি ক্যান্সেলড আউট হয়ে 2 সাইন এ সাইন বি ঠিক থাকবে। আবার এই টার্মটার দিকে খেয়াল করো, 2 সাইন বি সাইন সি আছে, সো আমার নাইকে সাইন এ। সো তাহলে আমি এখানে লিখতে পারি 1 বাই সাইন এ প্লাস লাস্টের টার্মটায় আমার নাইকে সাইন বি। সো আমি লিখতে পারি 1 বাই সাইন বি। এই পর্যন্ত মনে হয় তোমরা বুঝতে পারছো। সো এবার যদি আমি এর পরের লাইনে প্রসিড করি, তাহলে দেখো কি লেখা যায়। সামেশন অফ সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইন্টু 1 বাই সাইন সিকে আমি বলতে পারি কোসেক সি প্লাস 1 বাই সাইন এ কে বলতে পারি কোসেক এ প্লাস 1 বাই সাইন বি কে বলতে পারি কোসেক বি। এবার দেখো ভাইয়া, আমার কিন্তু প্রশ্নে বলে দিছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল 0। সো আলটিমেটলি আমি বলতে পারি এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুর মান কত? 0। সো 0 যখন এটার সাথে গুণন হয়ে যাবে, আলটিমেটলি এই প্লাসের ডান দিকে যে অংশটা, এই পুরো অংশটা 0 হয়ে যাবে। সো পুরো অংশটা যদি 0 হয়ে যায়, তাহলে এখানে আমার থাকবে শুধুমাত্র সামেশন অফ সাইন স্কোয়ার এ। এটাই হলো আমার অ্যান্সার। ওকে, সো র্যান্ডম এক্সাম্পলের 1 নম্বর ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কে কে তোমরা 1 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। ওকে, সো শাহরিয়ার তাজবির কমেন্ট আমি পাইছি, বুঝতে পারছি ভাইয়া। নুসরাত জাহান আনিকা কমেন্ট করছে, বুঝতে পারছি। ওকে, সো নুসরাত জাহান, মুনা, অন্তর বর্মন, জুলেখা খান কমেন্ট করছে। ভাইয়া আর একবার বলেন। ফার্স্ট থেকে তো বলা আসলে ভাইয়া পসিবল না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তুমি আর একবার একটু দেখে নিও, যদি তোমার স্পেসিফিক কোনো পয়েন্ট ক্লিয়ার না হয়, তাহলে স্পেসিফিক জায়গাটা বলো। আচ্ছা, সো মোস্ট অফ দ্য পিপল কমেন্ট করছে যে তারা বুঝতে পারছে। আমিও আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এটা আহামরি কঠিন কোনো ম্যাথ না। আশরাফুন্নেসা মিম কমেন্ট করছে, ভাইয়া 0 এর সাথে গুণ হলো কিভাবে? আমার কিন্তু প্রশ্নে দেওয়াই আছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল 0। সো এই পোর্শনটুকু 0 এর সাথে এটা যখন গুণন হয়ে যাবে, তখন এই পুরো অংশটুকু হয়ে যাবে 0। আমার থাকবে শুধুমাত্র সামেশন অফ সাইন স্কোয়ার এ। নাইমা ইসলাম কমেন্ট করছে, লেখাটা বোঝা যাচ্ছে না। এটা হয়তোবা তোমার নেটওয়ার্কের প্রবলেম। সো তুমি বেটার কানেকশনটা কেটে দিয়ে আর একবার তুমি ক্লাসটায় জয়েন করো। ওকে, সো 1 নম্বর এক্সাম্পল শেষ। এবার চলো আমরা 2 নম্বর র্যান্ডম এক্সাম্পল নিয়ে একটু কথা বলি। 2 নম্বর ধরো তোমাকে একটা ম্যাথ দিয়ে দিছে এরকম, কজ থিটা প্লাস সেক থিটা ইকুয়াল হলে cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা, এটার মান কত? তো চলো এবার আমরা এই ম্যাথটা একটু সলভ করে ফেলি। তবে এই ম্যাথটা শুরু করার আগে একটা কথা একটু তোমাদের বলে নেই।
স্পেসিফিকলি এই ম্যাথটা এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এখন কথা হলো ভাইয়া, এমসিকিউতে যখন এই ম্যাথটা আসবে, ম্যাথটা সলভ করে অপশন দাগানো একটু কষ্টসাধ্য ব্যাপার বা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো দ্যাটস ওয়াই আমি যেটা তোমাদেরকে বলবো, এই ম্যাথটা সলভ করে আমাদের যে অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা কাইন্ডলি তোমরা একটু আত্মস্থ করে ফেলবা। ওকে, সো চলো এবার আমরা একটু ম্যাথটা সলভ করে ফেলি। আমার দেওয়া আছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল 5/2। সো আমি এভাবে লিখতে পারি cos থিটা প্লাস sec থিটাকে লিখতে পারি 1/cos থিটা ইকুয়াল 5/2। আমি যদি নেক্সট লাইনে প্রসিড করি, তখন আমার লসাগু হলো cos থিটা, আর উপরে হবে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 5/2। ওকে, সো এর পরের লাইনে যদি প্রসিড করি, একটু ক্রস গুণন করে দিই। ক্রস গুণন করে দিলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 ইকুয়াল 5 cos থিটা। সো আমি যদি 5 cos থিটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। এবার দেখো, এদেরকে কিন্তু মিডিল টার্ম করা যায়, 2 দুগুণে 4। সো 4 1 কে 4 এভাবে যদি মিডিল টার্ম করি তাহলে কিন্তু 5 মিলে যায়। সো আমি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। ওকে, সো নেক্সট লাইনে যদি প্রসিড করি, আমি যদি 2 cos থিটাকে কমন নেই, তাহলে থাকবে cos থিটা মাইনাস 2, মাইনাস 1কে যদি কমন নেই তাহলে পাবো cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0। নেক্সট লাইনে যদি প্রসিড করি, তাহলে cos থিটা মাইনাস 2 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, সো এবার খেয়াল করো ভাইয়া, যখন আমি এই পোর্শনটুকু নিয়ে কাজ করব, তখন কিন্তু আমার বের হয়ে যাবে cos থিটার ভ্যালুটা 2। বাট আমরা জানি সাইন থিটা ও cos থিটা এদের সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1। আমি আবার বলতেছি যে সাইন থিটা এবং cos থিটা এই দুইটা অনুপাতের সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান +1। সো cos থিটা এর মান 2, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, সো তাহলে কি হতে পারে ভাইয়া, আমার আরেকটা যে পোর্শন ছিল 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়াল হাফ। সো এবার খেয়াল করো ভাইয়া, cos থিটা ইকুয়াল যদি হাফ হয়, তাহলে কিন্তু আমি বলতে পারি sec থিটা ইকুয়াল 2। এখন আমার প্রশ্নে চাইছে cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা। সো আলটিমেটলি cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা ইকুয়াল cos টু দি পাওয়ার n থিটা মানে আমি বলতে পারি 1/2 টু দি পাওয়ার n প্লাস sec টু দি পাওয়ার n থিটা মানে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার n। এটাকে যদি ভাঙ্গায় লিখি তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস নিচের 2 টু দি পাওয়ার n যখন উপরে চলে যাবে 2 টু দি পাওয়ার মাইনাস n। এটাই হলো আমার অ্যান্সার। সো তোমরা যদি র্যান্ডম এক্সাম্পলের 2 নাম্বারটা বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। চক্রবর্তী নবনীতা কমেন্ট করছে, লাস্টের জায়গাটুকু বুঝিনি ভাইয়া। ওকে,
সো আমরা যখন মিডিল টার্ম করে এই পর্যন্ত চলে আসছি cos থিটা মাইনাস 2 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এই প্রথম পোর্শনটুকু নিলে আমি বলতে পারি cos থিটা ইকুয়াল 2। বাট cos থিটার মান কখনোই 2 হতে পারে না, কারণ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটা ক্লাসে দেখে আসছিলাম সাইন থিটা এবং cos থিটা এদের সর্বোচ্চ মান হতে পারে 1, এই 1 এর বেশি কোনো মান গ্রহণযোগ্য নয়। সো এই মানটা গ্রহণযোগ্য নয়। সো সেকেন্ড পোর্শন থেকে বলতে পারি cos থিটা ইকুয়াল হাফ। সো cos থিটা যদি হাফ হয় sec থিটা ইকুয়াল টু হবে 2, কারণ sec থিটা হলো cos থিটার জাস্ট উল্টাটা। ওকে, সো এবার আমার প্রশ্নে চাইছে cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা, এটাকে আমি লিখতে পারি cos টু দি পাওয়ার n মানে 1/2 টু দি পাওয়ার n, sec টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n কে ঠিক রাখলাম, নিচে 2 টু দি পাওয়ার n যখন উপরে চলে যাবে তখন 2 টু দি পাওয়ার মাইনাস n। ওকে, সো র্যান্ডম এক্সাম্পল 2 আশা করি তোমাদের ক্লিয়ার। সো তোমরা যারা যারা এখনও লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করোনি, খুব দ্রুত লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করে দাও। আমরা ততক্ষণে 3 নাম্বার র্যান্ডম এক্সাম্পলটা একটু তুলে ফেলি, এবং সবাই শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। ওকে, সো এবার 3 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো। 3 নাম্বার এক্সাম্পলটা কি বলছে, tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল m এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল n হলে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল 4√mn। ওকে, সো এই ম্যাথটা আমরা যে কাজ করব, লেফট সাইড থেকে ক্যালকুলেশন করে আমরা কোনো একটা রেজাল্ট বের করে নিয়ে আসব, এবং রাইট সাইড থেকে ক্যালকুলেশন করে আমরা আর একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। সো ফার্স্টে আমরা একটু লেফট সাইডের কাজটা করি। লেফট সাইডে কি দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সো আমি যদি ভ্যালুগুলোকে বসাই দিই, এম এর ভ্যালু দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, তার উপরে হোল স্কোয়ার মাইনাস এন এর ভ্যালু দেওয়া আছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা, তার উপরে হোল স্কোয়ার। এবার একটা সূত্র আমি তোমাদের একটু মনে করাই দিতে চাই, যে আমরা মনে হয় এরকম একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। ওকে, সো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এটাকে বলতে পারি 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা, সো এরপরের কাজ দেখো আমি এভাবে করতে পারি না, 4√, আমি ট্যান থিটা ইন্টু সাইন থিটাকে বলতে পারি ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, কারণ ট্যান স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা এদেরকে রুট করলে আলটিমেটলি কিন্তু ট্যান থিটা সাইন থিটা ঠিক থেকে যায়। সো নেক্সট লাইনে যদি প্রসিড করি, 4√, ট্যান স্কোয়ার থিটাকে বাইরে রেখে আমি সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, সো এরপরের লাইনে খেয়াল করো ভাইয়া, 4√, আমি ট্যান স্কোয়ার থিটা দ্বারা যদি গুণন করে দিই, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। সো এবার দেখো ভাইয়া, রাইট সাইডটা আমরা একটু নিচে লিখবো, সমস্যা নাই। সো এরপরের কাজ দেখো, 4√, ট্যান স্কোয়ার থিটা মাইনাস আমি ট্যান স্কোয়ার থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইন্টু আমার আছে কজ স্কোয়ার থিটা। সো দেখো কজ স্কোয়ার থিটা কিন্তু কেটে যায়,
সো আলটিমেটলি পরের লাইনে 4√tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এটা কিন্তু আমার বের হয়ে গেল লেফট সাইডের মান। লেফট সাইডের মান আমি কত বের করলাম? 4√tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমি একটু রাইট সাইডের মানটা বের করব। রাইট সাইডে কত দেওয়া আছে? 4√mn। সো আমি যদি মান বসাই দেই 4√m এর মান হইল tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু n এর মান হলো tan থিটা মাইনাস সাইন থিটা। এবার দেখো ভিতরে কিন্তু একটা ফরম্যাট পড়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো সেটাকে আমি বলতে পারি 4√tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার খেয়াল করো ভাইয়া, লেফট সাইডের ক্যালকুলেশনে আমার যে ভ্যালুটা বের হয়ে আসছিল রাইট সাইডের ক্যালকুলেশনেও কিন্তু আমার সেম ভ্যালুটা বের হয়ে আসছে। সো দেখো লেফট সাইড এবং রাইট সাইডের ক্যালকুলেশনে যেহেতু সেম ভ্যালু বের হয়ে আসছে, আমি ডেফিনেটলি বলতে পারি যে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটাই হলো আমার অ্যান্সার। ওকে, সো আশা করি 3 নম্বর ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। সো 3 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সো আই হোপ তোমরা 3 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। যদি 3 নম্বর ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ওকে, সো 3 নম্বর ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম নাই আমি আশা করি। এবার চলো আমরা একটু র্যান্ডম এক্সাম্পলের 4 নম্বর ম্যাথটা সলভ করে ফেলি। সো 4 নম্বরে ধরো এরকম একটা ম্যাথ তোমার দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল এক্স হলে সাইন থিটা এর মানটা কত? এটা আমাদের সলভ করতে হবে। সো কোয়েশ্চেনটা কি করছে? tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল এক্স হলে সাইন থিটা এর মানটা কত? সো চলো আমরা এটা একটু সলভ করে ফেলি। এটার জন্য আমার এক্সট্রা কোনো জিনিস শিখতে হবে না, ডিরেক্টলি এটা আমরা সলভ করে ফেলতে পারি। সো দেখো ভাইয়া, tan থিটা এটাকে কিন্তু আমি বলতে পারি সাইন থিটা বাই কস থিটা, প্লাস sec থিটাকে আমি বলতে পারি 1 বাই কস থিটা ইকুয়াল রাইট সাইডে আছে এক্স। নেক্সট লাইনে যদি প্রসিড করি, লসাগু হবে কস থিটা এবং উপরে হবে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল এক্স। এবার আমি একটা কাজ করব, বর্গ করে দেব। সো দুই পাশে যদি বর্গ করে দিই, উপরে আমি পাবো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে পাবো কস স্কোয়ার থিটা এবং রাইট সাইডে পাবো এক্স স্কোয়ার। সো এবার নেক্সট লাইন, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল রাইট সাইডে আছে এক্স স্কোয়ার। নেক্সট লাইনে যদি প্রসিড করি তাহলে নিচে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা এবং উপরে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়াল রাইট সাইডে আছে এক্স স্কোয়ার। সো এবার দেখো, উপর থেকে একটা 1 প্লাস সাইন থিটা, নিচ থেকে একটা 1 প্লাস সাইন থিটা আমি কেটে দিলাম। ওকে, সো আমার আলটিমেটলি থাকবে কি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। এবার আমি একটা কাজ করি, একটু বিয়োজন যোজন করি। সো আমি যদি বিয়োজন যোজন করি তাহলে এভাবে লেখা যায় 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা বাই নিচে আমি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা
প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি কি করছি? বিয়োজন যোজন করছি, উপরে করছি বিয়োজন, নিচে করছি যোজন। সো নেক্সট লাইনে যদি প্রসিড করি, খেয়াল করো, উপরে ওয়ান এবং ওয়ান কেটে যায়, নিচে সাইন থিটা কেটে যায়। সো আলটিমেটলি দেখো, উপরে থাকবে টু সাইন থিটা, নিচে থাকবে টু। আমি আবার বলতেছি, উপরে থাকবে টু সাইন থিটা, নিচে থাকবে টু। সো টু যদি কেটে যায়, আমি এখানে পাবো সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই হলো আমার অ্যান্সার। ওকে, সো আমার মনে হয় 4 নম্বর ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করি, কমেন্ট পড়ি, দেখি একটু যে কার কোথায় প্রবলেম। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে, ভাইয়া ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করা যায়? ডেফিনেটলি করা যাবে, কেন যাবে না? ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে তো আমি অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মেটে আমি ফেলবো। ওকে, সো 4 নম্বর ম্যাথটাও আশা করি তোমরা বুঝতে পারছো। যদি 4 নম্বর ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমরা। ওকে, সো 4 নম্বর ম্যাথ নিয়ে আর কথা বলবো না। এবার চলো 5 নাম্বার একটা ম্যাথ, যে ম্যাথটা না করালে আসলে পাপ হয়ে যাবে। এই টাইপের ম্যাথগুলো সবাই শুরুর দিকে করায়, বাট আমি এগুলো শুরুর দিকে করানোর প্রেফারেবল না, কারণ এগুলো খুবই সোজা ম্যাথ। ধরো তোমাকে এরকম একটা ম্যাথ দিয়ে দিছে, ধরো এরকম কিছু একটা দিয়ে দিছে, সাইন এ ইকুয়াল 5/13 এবং এ এর মানটা π/2 এর চেয়ে বড়, পাই এর থেকে ছোট হলে tan a প্লাস cos মাইনাস a বাই কোসেক মাইনাস এ প্লাস সাইন এ, এটার মান কত? ধরো এই টাইপের কোনো একটা ম্যাথ তোমাকে দিয়ে দিল যে সাইন এ ইকুয়াল 5/13 এবং π/2 ইজ লেস দেন এ ইজ লেস দেন পাই হলে tan a প্লাস কজ মাইনাস এ বাই কোসেক মাইনাস এ প্লাস সাইন এ, এটার মান কত? সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা যেটার মান বের করতে বলছে সেটাকে একটু সিম্পলিফাই করে নেব। সো আমরা যদি একটু সিম্পলিফাই করি, tan a ওর মতোই থেকে গেল। আমরা কিন্তু জানি কজ এবং সেক এই দুইটা অনুপাতের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে সে নেগেটিভ সাইনটা ভ্যানিশ হয়ে যায়। আমি আবার বলতেছি, আমরা জানি কজ এবং সেক এই দুইটা অনুপাতের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু সেই নেগেটিভ সাইনটা ভ্যানিশ হয়ে যায়। সো এখানে আলটিমেটলি আমি কি পাবো? কজ এ বাই নিচে কোসেকের ভিতরে নেগেটিভ থাকলে সেই নেগেটিভটা কিন্তু ভ্যানিশ হয়ে যায় না, সেটা সামনে চলে আসে। সো সামনে চলে আসলে মাইনাস কোসেক এ প্লাস সাইন এ, এটার মান আমার বের করতে হবে। এখন খেয়াল করো ভাইয়া, তুমি একটা সমকোণী ত্রিভুজ ধরে নাও, আমার মান দেওয়া আছে সাইন এ ইকুয়াল 5/13। সো সাইন এ ইকুয়াল 5/13, এই কথাটার অর্থ হইল এই সমকোণী ত্রিভুজটার লম্ব হইল 5, অতিভুজ হলো 13, কারণ আমি জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সো ভূমির মানটা তাহলে কি হতে পারে? আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে ভূমির মানটা বের করতে পারি। +-12
এখন ঘটনা হলো যে ভাইয়া আপনি কেন প্লাস মাইনাস দিলেন। আমরা জানি অতিভুজটা সবসময় পজিটিভ, বাট লম্বটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, ভূমিটাও পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এখানে তো লম্ব আগে থেকেই পজিটিভ দেওয়া আছে, আমার নতুন বের করতে বলছে ভূমি, বাট আমি জানি না ভূমিটা পজিটিভ না নেগেটিভ, এই জন্য আমি নিয়েছি +-12। ওকে, সো এবার আমি যদি মানগুলো বসাতে চাই, মানগুলো বসানোর আগে আমার একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে, সে কন্ডিশনটা হলো এ কোণটা π/2 এর থেকে বড়, পাইয়ের থেকে ছোট। সো অ্যাকচুয়ালি সেটা তাহলে কোন কোয়াড্রেন্ট পড়ে? π/2 এর থেকে বড়, পাইয়ের থেকে ছোট। সো আলটিমেটলি সেটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়ে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাতটা পজিটিভ না নেগেটিভ? ডেফিনেটলি থার্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাতটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। এর মানটা π/2 এর চেয়ে বড় এবং পাইয়ের থেকে ছোট হলে সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। আমি আবার বলি, সেকেন্ড কোয়াড্রেন্টে। সো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাতটা পজিটিভ না নেগেটিভ? ডেফিনেটলি নেগেটিভ। সো ট্যানের জন্য আমার নেগেটিভ মান নিতে হবে। ট্যানের জন্য আমি যদি নেগেটিভ মান নেই, ট্যান মানে আমি জানি লম্ব বাই ভূমি, এবং সেটা নেগেটিভ নিতে হবে -5/12। আচ্ছা, আবার সেকেন্ড কোয়াড্রেন্টে কজ অনুপাতটা কি ভাইয়া? কজ অনুপাতটাও কিন্তু নেগেটিভ। সো কজ অনুপাতেরও এখানে নেগেটিভ মান নিতে হবে। দ্যাট মিনস কজ অনুপাত আমরা জানি ভূমি বাই অতিভুজ, সো এখানে নেগেটিভটা নিলে -12/13 বাই কোসেক অনুপাতটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাট কোসেকের সামনে একটা মাইনাস আছে, সেটাকে রেখে দিলাম। এবং কোসেক অনুপাত মানে আমি জানি অতিভুজ বাই লম্ব, দ্যাট মিনস 13/5 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন অনুপাতটা ডেফিনেটলি পজিটিভ, 5/13। সো আমি আশা করব এদেরকে তুমি একটু ক্যালকুলেশন করে ফেলবা, ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে। সো তোমরা কাইন্ডলি একটু নিজেরা ক্যালকুলেশন করে লেকচার শেষে গ্রুপে যখন নোট পোস্ট করবা তখন অ্যান্সারটা সহ পোস্ট করবা। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে, সলভের পরের লাইনটা আরেকবার একটু বলবেন। আমরা জানি কজ অনুপাতের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে সে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, এই জন্য মাইনাস ভ্যানিশ হয়ে শুধু কজে। বাট কোসেক অনুপাতের ভেতরে মাইনাস থাকলে সে মাইনাসটা বাহিরে বের হয়ে আসে, এই জন্য মাইনাস কোসেকে। এটা কিন্তু আমরা একটা ক্লাসে দেখে আসছিলাম। ওকে, সো এই ছিল আমাদের র্যান্ডম এক্সাম্পলের 5 নাম্বার ম্যাথ। আই হোপ এই ম্যাথগুলো তোমরা এখন পারবা আশা করি। সো এই যে আমি কয়েকটা ম্যাথ দেখাইলাম, এই টাইপের ম্যাথগুলো যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো বা ক্লিয়ারলি করতে পারো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত 6.2 এবং 6.3 থেকে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, সো আজকের লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।